দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। অভিবাসন বিষয়ক সংস্থা আইসির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস। নারী মৃত্যুর পর 2 বছরের শিশুকে গ্রেপ্তারের ঘটনা তোলপাড়। ভয়াবহ শীতকালীন ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সতর্কতার আওতায় 15 কোটি মানুষ। খাবার ও জরুরি পণ্য মজুদে সুপার স্টোরে ভিড়। যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনার হুঁশিয়ারি তেহরানের। এখনও ইরানে হামলার পায়তারা করছে ইসরায়েল, দাবি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছি আমি শাওন দত্ত। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্য। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে মিনিয়াপলিসে। ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে পুরো শহর। এদিকে অভিযানে 2 বছর বয়সী এক শিশুকে আটক করেছে অভিবাসন সংস্থা আইসি। ধরপাকড়ে গেল 3 দিনে গ্রেপ্তার করা হয়েছে শতাধিক মানুষকে। বিক্ষোভের প্রতিবাদে উত্তাল মিনিয়াপোলিস। অভিবাসন বিরোধী সংস্থা আইসির অভিযান এবং ধরপাকড়ের প্রতিবাদে চলছে এই আন্দোলন। শুক্রবার শহর জুড়ে ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারীরা। কমিউনিটি, ধর্মীয় এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের ডাকে শুরু হয় ডে অব ট্রুথ অ্যান্ড ফ্রিডম কর্মসূচি, যাতে কার্যত অচল হয়ে পড়ে পুরো শহর। এই তীব্র শীত আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমাদের অধিকার আমাদেরকেই অর্জন করতে হবে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। বিক্ষোভ আন্দোলনের একই চিত্র মিনেসোটা রাজ্যের অন্যান্য শহরেও। আইসির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে সংস্থাটির বিরুদ্ধে। বিশেষ করে গেল 7 জানুয়ারি অভিযানের সময় এক নারী নিহতের পর জোরালো হয় আন্দোলন। এদিকে এবার 2 বছর বয়সী এক শিশুকে আটক করেছে মার্কিন অভিবাসী সংস্থা। কোল রেনাটা নামের ওই শিশুর বাবাকেও আটক করে আইসিই। এই ঘটনায় ফুঁসে উঠেছেন আন্দোলনকারীরা। শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। এটা অভিবাসনের বিষয় নয়। ট্রাম্প আইসিইকে ব্যবহার করছেন যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সামরিক আইন চালানোর জন্য। এদিকে আইসির অভিযানে গেল 3 দিনে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শীতের তীব্রতায় কাবু যুক্তরাষ্ট্র। শীতকালীন ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে বেশ কয়েকটি রাজ্যে। বৈরী এই আবহাওয়ার কবলে প্রায় 15 কোটি মানুষ। এই ঠান্ডায় সবচেয়ে ঝুঁকিতে গৃহহীনরা। তাদের সুরক্ষা জোরদারে চলছে নানা জরুরি কার্যক্রম। আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে বিভিন্ন জায়গায়। সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় শীতের কাপড় ও খাবার। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় কাঁপছে খোলা আকাশের নিচে বাস করা মার্কিনীরা। দক্ষিণ পূর্বাঞ্চলের আর্কটিক থেকে বয়ে আসা হিম শীতের আগ্রাসনে যুক্তরাষ্ট্র জুড়ে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে। দক্ষিণ থেকে পূর্ব উপকূল সবখানেই তীব্র শৈত্যপ্রবাহ। এরই মধ্যে শীতকালীন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কতার আওতায় পড়েছে 15 কোটির বেশি মানুষ। ঝড় মোকাবেলায় প্রস্তুতি চলছে সবখানেই। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছে তুষারপাতের কারণে যাতায়াত করা বিপজ্জনক। বিদ্যুৎ বিভ্রাট এবং প্রাণঘাতী উইন্ডচিল পরিস্থিতি তৈরির শঙ্কাও রয়েছে। বিদ্যুৎ গ্রিডের চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছে জ্বালানি কোম্পানিগুলো। সুপার স্টোর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে সাধারণ মানুষ। তাপমাত্রা যখন শূন্যের নিচে নামে, তখন প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া মানুষকে নিরাপদ রাখা প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা গৃহহীনদের। তাদের সুরক্ষায় জরুরি কার্যক্রম জোরদার করা হয়েছে। মানুষের আশ্রয় কেন্দ্রে যেতে উৎসাহ দিচ্ছে কর্তৃপক্ষ। খোলা আকাশের নিচে থাকা মানুষদের খুঁজে বের করতে ছুটছেন আউটরিচ কর্মীরা। আমাদের কাছে পর্যাপ্ত আশ্রয় আছে। লক্ষ্য একটাই, কেউ যেন ঠান্ডায় ঝুঁকিতে না থাকে। রাস্তায় যারা থাকে তারা অনেকেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তারা সহজে বিশ্বাস করতে চায় না, নিরাপদ আশ্রয়স্থলে যেতে চায় না। এই কাজটি কঠিন।
ডিসিতে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১৭০০টি আশ্রয় বেড। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে একাধিক রাজ্যে। পূর্বাভাস বলছে ডিসি, নিউ ইয়র্ক এবং বোস্টনের কিছু এলাকায় ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ড সফর করলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। শুক্রবার স্বায়ত্তশাসিত অঞ্চলটির রাজধানী নুকে যান মেট ফ্রেডেরিকসন। এ সময় তিনি সতর্কতা জানিয়ে বলেন, কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না ডেনমার্ক। চলমান সংকট সমাধানে শান্তিপূর্ণ আলোচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন ড্যানিশ প্রধানমন্ত্রী। সামরিক পথের বদলে রাজনৈতিক এবং কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান জানান ফ্রেডেরিকসন। সম্প্রতি গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপক উত্তেজনা চলছে ইউরোপের। আমরা এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। এই সংকট সমাধানে আমরা কূটনৈতিক ও রাজনৈতিক পথ অনুসরণ করব। এক্ষেত্রে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একসাথে কাজ করবে। আমরা সেই প্রস্তুতিই নিচ্ছি। ইরানের উপর যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। আবারও এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা। একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের পথে পাঠানো হয়েছে নতুন নৌবহর। এমন পদক্ষেপের জবাবে খামেনি প্রশাসনের ওই কর্মকর্তা জানান, তেহরান আশা করছে কোনো সামরিক সংঘাতের লক্ষ্য নেই যুক্তরাষ্ট্রের, তবুও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তাদের সেনাবাহিনী। ছোট বড় যে কোনো হামলার জবাব দেয়া হবে সর্বোচ্চ কঠোরভাবে। এখনও ইরানে হামলার পাঁয়তারা করছে ইসরায়েল। শুক্রবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বাস্তবতা হলো ইসরায়েল এখনো সুযোগ খুঁজছে ইরানে হামলার। বেশ কিছু সংকেত পেয়েছি, তবে এমন কিছু হলে পুরো অঞ্চলে আরো অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভার আখ্যা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির রাষ্ট্রপ্রধানকে বিভ্রান্ত এবং দ্বিধাগ্রস্ত বলেও আখ্যা দেন আব্বাস আরাগচি। বিবৃতিতে জেলেনস্কির বিরুদ্ধে দ্বিচারিতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও তুলেছেন ইরানের এই কূটনীতিক। বলেন, তার মতো বিভ্রান্ত ভারের কারণেই বিশ্বে ছড়িয়ে পড়ছে যুদ্ধ সংঘাত। এর আগে ইরানের সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনের আহ্বানও জানান তিনি। সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীর পতনের পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দেশটির সাধারণ কুর্দি বাসিন্দারা। অনিশ্চয়তায় নিজেরাই অস্ত্র হাতে নেমেছে সড়কে। পাহারা দিচ্ছে নিজেদের শহর। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্টও বসিয়েছে। পুরুষেরাই কেবল নয়, বিপদ থেকে সুরক্ষায় প্রস্তুতি নিচ্ছে কুর্দি নারী, এমনকি বৃদ্ধরাও। কনকনে শীত কিংবা মুষলধারে বৃষ্টি সব বাধা উপেক্ষা করে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় কামিশলি শহরের রাস্তায় সতর্ক পাহারায় কুর্দিরা। রাইফেল হাতে দাঁড়িয়ে আছে শহরের নিরাপত্তা রক্ষায়। সরকারি বাহিনীর সাথে সংঘাতের জেরে পিছু হটেছে কুর্দি সমর্থিত এসডিএফ সদস্যরা। নিয়ন্ত্রণ হারিয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিশাল এলাকার। এরপর থেকেই শঙ্কায় দিন কাটছে সাধারণ কুর্দিদের। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে অস্ত্র হাতে সড়কে নেমে গেছে নানা বয়সের মানুষ। শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চলছে জোরদার পাহারা। কামিশলি শহরের সন্তান হিসেবে আমরা আমাদের শহরকে রক্ষা করতে এগিয়ে এসেছি। সব কাজ ফেলে আমরা বাড়ি থেকে বের হয়েছি শুধুমাত্র আমাদের মানুষ আর শহরকে বাঁচানোর তাগিদে। দোকানপাট বন্ধ করে ব্যবসা বাণিজ্য ফেলে নিজ গোষ্ঠীর মানুষের জীবন রক্ষাই যেন এখন তাদের প্রধান উদ্দেশ্য। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে অস্ত্রের পাশাপাশি যা কিছু পাওয়া যায় তাই হাতের নাগালে রাখছে কিশোর, নারী, এমনকি বৃদ্ধরাও। আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। আমরা আমাদের যোদ্ধাদের পাশে দাঁড়াতে এসেছি। পুরো বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের আপনজনদের একটি বার্তা দিতে চাই, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। সরকারি বাহিনীর সাথে 2 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর আলেপ্পো সহ বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী। ভেঙে যাওয়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মতোই বর্তমানে উত্তর পূর্ব সিরিয়ার কয়েকটি ঘাঁটি ও বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে এসডিএফ সদস্যরা।
ওয়াশিংটনের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও একাধিকবার তা লঙ্ঘনের ঘটনা হয়েছে। এসডিএফ এর এক সময়ের প্রধান সহযোগী যুক্তরাষ্ট্রের কণ্ঠেও এখন সারা সরকারের প্রতি সমর্থনের সুর। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধ্বসে প্রাণ গেছে কমপক্ষে 7 জনের, নিখোঁজ অন্তত 82 জন। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলে জাভা প্রদেশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। টানা বৃষ্টিপাতে ভূমিধ্বসের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে গেছে প্রদেশটির বান্দুং জেলার একটি গ্রাম। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 74 একর এলাকা। পাহাড়ের ঢাল থেকে নেমে আসা কাদাপানির তীব্র স্রোতে তছনছ হয়ে গেছে পাশাপাশি থাকা অন্তত 30টি বাড়ি। নিখোঁজদের উদ্ধারে জোরদার অভিযানে নেমেছে জরুরি বাহিনী। ভূমিধ্বসের ঝুঁকিতে থাকা আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কখনো ন্যাটোর সামরিক সহায়তার প্রয়োজন হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যকে ঘিরে চলছে তোলপাড়। সামরিক জোটটির সমালোচনা করতে গিয়ে ট্রাম্প বলেন, আফগানিস্তানে ন্যাটো কিছু সেনা পাঠালেও তারা সম্মুখ সমরে ছিল না। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়েছেন আফগান যুদ্ধে অংশ নেয়া ন্যাটোর সেনা কর্মকর্তারা। 2001 সালে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র, সাথে ছিল ব্রিটেন। এর পাশাপাশি যুদ্ধে যোগ দেয় সামরিক জোট ন্যাটো। সম্প্রতি ন্যাটো জোটের সমালোচনা করতে গিয়ে আফগান যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ক্ষোভ জানিয়ে বলেন, সামরিক জোটটি কিছু সেনা পাঠালেও তা লড়াইয়ের ময়দানে খুব বেশি প্রভাব ফেলেনি। আমাদের কখনো ন্যাটো জোটের সহায়তার প্রয়োজন হয়নি। বাস্তবে তাদের কাছে কিছু চাইওনি আমরা। তারা বড়জোর বলবে যে আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছিল। হ্যাঁ, এটা সত্য যে তারা এটা করেছে, কিন্তু সম্মুখ সারিতে লড়াই করেছে আমাদের সেনারা, ন্যাটোর সেনারা তা করেনি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর স্বভাবতই তীব্র প্রতিক্রিয়া এসেছে ন্যাটোভুক্ত দেশগুলোর পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য আফগান যুদ্ধে সামরিক জোট এবং এর সদস্যরা জড়িয়েছিল, তাই এখন তা অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে ক্ষোভ জানান সংশ্লিষ্টরা। এই জোটের জন্য আমরা রক্ত দিয়েছি, আমরা সত্যি নিজেদের জীবন উৎসর্গ করেছি। পোল্যান্ডের সেনারা নিজেদের আত্মসম্মান এবং মর্যাদা নিয়ে লড়াই করেছে, কিন্তু এখন আফগান যুদ্ধ নিয়ে মিথ্যাচার করছেন তিনি। তার এমন মিথ্যাচার আমরা বহু শুনেছি। ট্রাম্পকে এজন্য ক্ষমা চাইতে হবে। আফগান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের এমন অবস্থানের কারণে শুধু ক্ষোভই নয়, যুক্তরাষ্ট্রের দেয়া বিভিন্ন সম্মাননাও প্রত্যাখ্যান করছেন লড়াই করা ন্যাটো সেনারা। আমি যুক্তরাষ্ট্রের মেডেল পেয়েছিলাম। আমি এতে খুব গর্বিত ছিলাম। এটি এমন একটি পদক যা ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দেয়া হয়, কিন্তু যেদিন জেডি ভেন্স আমাদের খারাপ মিত্র আখ্যা দিয়েছে তখনই আমি এটা খুলে ফেলি। আফগানিস্তানে অভিযান চলাকালে বিভিন্ন সময়ে ন্যাটোর প্রায় 1,30,000 সেনা সদস্য অংশ নেয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এবার আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য হ্যারি। শুক্রবার আফগান যুদ্ধে নিহত 457 ব্রিটিশ ন্যাটো সৈন্যের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কথা বলেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ন্যাটো সেনাদের ত্যাগ, সত্য ও সম্মানের সঙ্গে তুলে ধরা। এর আগে যুক্তরাষ্ট্রের কখনো ন্যাটোর সামরিক সহায়তার প্রয়োজন হয়নি এবং আফগানিস্তানে ন্যাটো কিছু সেনা পাঠালেও তারা সম্মুখ সমরে ছিল না বলে মন্তব্য করেন ট্রাম্প। তার এই বিতর্কিত মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। 2001 সালের 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর ন্যাটোর যৌথ নিরাপত্তা ধারা কার্যকর করা হলে যুক্তরাজ্য সহ আরও অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানে যুদ্ধে যোগ দেয়। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের। শুক্রবার রাতে দেরা ইসমাইল খান শহরে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরও 10 জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। দেরা ইসমাইল খান পিস কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। এই সংগঠনে রয়েছে আত্মসমর্পণকৃত তালেবানের সদস্যরা। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। সম্প্রতি অঞ্চলটিতে তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির তৎপরতা বেড়েছে। পরপর বেশ কয়েকটি হামলার ঘটনায় নাম এসেছে জঙ্গি সংগঠনটির। টিটিপিকে সমর্থন দেয়ায় আফগানিস্তানকে দায়ী করে পাকিস্তান। অভিযোগ অস্বীকার করেছে আফগানিস্তান।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবারও এক টেবিলে বসলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয় ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকপ। রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিফ অব জেনারেল স্টাফ ইগোর কস্তিউভকভ। ইউক্রেনের হয়ে বৈঠকে অংশ নেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভ। বিভিন্ন সূত্র জানিয়েছে, আলোচনায় প্রধান এজেন্ডা ভূখণ্ডের মালিকানা নিয়ে সমাধান, কিন্তু এই ইস্যুতে এখনও অনড় অবস্থানে দুই পক্ষ। মস্কোর শর্ত, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা এবং ডনবাস থাকবে তাদের নিয়ন্ত্রণে। তবে কোনোভাবেই ভূমি ছাড়তে রাজি নয় কিয়েভ। শনিবারও চলবে শান্তি আলোচনা। বিলুপ্তির পথে বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির পাখি ইকুয়েডরের ব্ল্যাক ব্রেস্টেড পাফলেগ হামিংবার্ড প্রাকৃতিক বিপর্যয় ও মানব আগ্রাসনের শিকার হয়ে হারিয়ে যেতে বসেছে মাত্র 9 সেন্টিমিটার পাখিটি। পুরো পৃথিবীতে প্রজাতিটির মাত্র 150 থেকে 200 পাখি টিকে আছে, যেগুলোকে বাঁচিয়ে রাখতে কাজ করছে ইকুয়েডরের অভয়ারণ্য ইয়ানাকোচা রিজার্ভের কর্মীরা। কালচে রঙের ছোট্ট শরীরের ভেতর থেকে মাঝে মধ্যে উকি দিচ্ছে নীলচে সবুজাভ বর্ণ। পা দুটো আবার সাদা পালকে এমনভাবে ঢাকা, দূর থেকে দেখলে মনে হয় হাফ প্যান্ট পরে উড়ে উড়ে মধু খেয়ে বেড়াচ্ছে ইকুয়েডরের বিরল ও বিলুপ্তপ্রায় ব্ল্যাক ব্রেস্টেড পাফলেগ। ইকুয়েডরের ইয়ানাকোচা রিজার্ভ এখন টিকে আছে মাত্র 9 সেন্টিমিটার লম্বা বিলুপ্তপ্রায় এ পাখিগুলোর শেষ ঠিকানা হিসেবে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তথ্য অনুযায়ী পুরো পৃথিবীতে বেঁচে আছে প্রজাতিটির মাত্র 1.5 থেকে 200 পাখি। প্রায় 2 যুগ আগে চালু হওয়া এই রিজার্ভটি বর্তমানে পাখিগুলোর পাশাপাশি রক্ষা করছে আন্দিজ অঞ্চলের জীববৈচিত্র্য। ব্ল্যাক ব্রেস্টেড পাফলেগ আজ বিলুপ্তির পথে। পশুপালন ও ফসল চাষের মতো কাজের জন্য তাদের আবাসস্থল ব্যাপকভাবে উজাড় করা হচ্ছে। এই রিজার্ভটি বিশেষভাবে পাখিগুলো রক্ষার জন্য তৈরি করা হয়েছে। দীর্ঘ সময় এদের নিয়ে কাজ করার পর বুঝতে পেরেছি, আমরা শুধু পাখিগুলোই নয়, বরং আশেপাশের গাছপালা ও অন্যান্য পশু পাখিদেরও জীবন রক্ষা করছি। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 3 থেকে 3.5 মিটার উচ্চতায় খুবই সংকীর্ণ জায়গায় বাস করে কুচকুচে কালো চমৎকার এই পাখিগুলো। প্রাকৃতিক বিপর্যয়, মানুষের উপদ্রব সহ আরও নানা কারণে বিলুপ্ত হয়ে গেছে পাখিগুলোর মাথা গোঁজার ঠাঁই। তাই পাখিগুলোকে বাঁচিয়ে রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে অভয়ারণ্যটির কর্মীরা। আমরা মূলত এসব পাখিদের বসবাসের জায়গা পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ করি। এই এলাকায় বন উজাড় ও দাবানলের মতো বেশ কিছু বড় ঝুঁকি রয়েছে। আমরা এসব ঝুঁকি কমানোর উদ্দেশ্যে কাজ করি। পাশাপাশি টিকে থাকা বনগুলোরও দেখাশোনা করি, যাতে পাখিগুলো পর্যাপ্ত খাবার ও নিরাপদ আশ্রয়ে বাঁচতে পারে। বিরল এই ব্ল্যাক ব্রেস্টেড পাফলেগকে প্রতীকী পাখি হিসেবে বেছে নিয়েছে ইকুয়েডরের রাজধানী কিটোর বাসিন্দারা। পাখিগুলোকে বাঁচাতে শহর থেকে 45 কিলোমিটার উত্তর পশ্চিমের ঘন বন পুনরায় উদ্ধারের চেষ্টা করছে অভয়ারণ্যের সংরক্ষণ কর্মীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আসন্ন চান্দ্র নববর্ষকে ঘিরে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে চলছে জমকালো প্রস্তুতি। শুক্রবার জমকালো লণ্ঠন উৎসবের মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। নানা প্রাণী, পৌরাণিক ও রূপকথার চরিত্রের আদলে তৈরি করা হয়েছে বিশাল আকার বাতিগুলো, যা দেখতে জমে উঠেছে মানুষের ভিড়। হাতে তৈরি করা হয়েছে অন্তত 200-রও বেশি লণ্ঠন, যা তৈরি করতে 1200-র বেশি শ্রমিকের সময় লেগেছে প্রায় কয়েক সপ্তাহ। সবচেয়ে বেশি নজর কেড়েছে 210 মিটার লম্বা বিশাল আকার পৌরাণিক দানব কুনপেং এবং চীনা রূপকথার বীর নারী মুলানের প্রতিকৃতি। চীনের 1000 বছরেরও প্রাচীন এই উৎসব চলবে আগামী 5 সপ্তাহ পর্যন্ত। চন্দ্র নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে এই আলোর পার্বণ। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।